ভিন্টেজ স্টোরিজ অ্যান্ড ইন্টারপ্রিটেশনে আমি সহেলি আবারও চলে এলাম গজেন্দ্র কুমার মিত্রের লেখা সত্যিকারের গল্প নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন এখন পড়া যাক এবং শোনা যাক গজেন্দ্র কুমার মিত্রের লেখা সত্যিকারের গল্প। মানে গালগপ্প নয়, সত্যি সত্যি এমনি ঘটেছিল। অনেক দিন, প্রায় 200 বছর আগের কথা। পারস্য দেশ, এখন যাকে ইরান বলা হয়, সেখানে হলমেহি বলে একটি অনাথ মেয়ে ছিল। মেয়েটি জ্ঞান হয়ে অবধি কখনো বাবাকে দেখেনি। সে জানতো তার বাবা মারা গেছেন তার শৈশবে। কিন্তু হঠাৎ একদিন সে শুনলে যে তার বাবা এখনো বেঁচে আছেন। 15 বছর আগে দেশে যখন রাষ্ট্রবিপ্লব হয়, তখন তিনি যে পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন সে পক্ষ পরাজিত হয় এবং তিনি হন বন্দী। সেই থেকে আজ পর্যন্ত তিনি বন্দী আছেন, কারণ সেদিনকার বিজয়ী পক্ষই আজ পর্যন্ত দেশের শাসক। ওর বাবা বিখ্যাত বীর এবং যোদ্ধা ছিলেন। সেনাপতি মেলি আবেথের নাম আজও লোকে ভোলেনি, তাই তাকে রাখারও খুব কড়া ব্যবস্থা। নদী গর্ভে এক পাহাড়, সেই পাহাড়ের ওপর কঠিন এবং দুর্ভেদ্য কারাগারে তিনি বন্দী। কারও সাধ্য নেই যে সেখানে থেকে তাকে উদ্ধার করে। কথাটা শুনে বিস্মিত হলো হলমেহি, কিন্তু কথাটা ভুলতে পারল না। তার না দেখা বাবার বীর মূর্তি কল্পনার চোখে সামনে ভাসতে লাগলো দিন রাত। অমন বাবা তাকে সে দেখতে পাবে না। অবশেষে সে এক মহা দুঃসাহসিক সংকল্প গ্রহণ করল। কেউ যা পারেনি সে তাই করবে, বাবাকে ফিরিয়ে আনবে। ওর মা ছিলেন না, ছিলেন এক বুড়ি মাসি। তাকেই একদিন সে বললে, মাসি, আমি চললুম। সে কি, একা মেয়ে ছেলে কোথায় যাবি রে? কোথায় যাব তা এখন জানাবো না, তবে সে দূর দেশ, দুর্গম সে পথ। কেমন করে যাবি? সঙ্গে কে যাবে? যাব যেমন করে পারি। আর সঙ্গে স্বয়ং খোদাই সঙ্গে আছেন মাসি, আর কাকে দরকার? মাসি অনেক বোঝালেন, পাড়ার লোকেও, কিন্তু কারোর কথাই শুনল না সে। একা সামান্য কাপড় জামা এবং যৎ সামান্য কয়েকটা টাকা সম্বল করে একদিন সে বেরিয়ে পড়ল পথে। তখন রেলগাড়ি হয়নি, ঘোড়া বা উটে আসা যাওয়া করতে হতো। কিন্তু অত পয়সা কোথায় ওর? হেঁটেই চলল হলমেহি। বিপদসংকুল পথ, অজানা অচেনা, সহায় সম্বলহীন অল্প বয়সী মেয়ে সে, কিন্তু তবু হাল ছাড়লে না, যেতে যে তাকে হবেই। এইভাবে 32 দিন ক্রমাগত হেঁটে টাইগ্রিস নদীর তীরে এক জায়গায় সে পৌঁছল, যেখানে খরস্রোতা নদীর গর্ভে খাড়া পাহাড়ের চূড়ায় দুর্ভেদ্য পাষাণ প্রাচীরের আড়ালে আছেন ওর বাবা, বীর সেনাপতি মেলি আবেদ। ওর সঙ্গে যা সামান্য কিছু পয়সা কড়ি ছিল তা পথে এই কদিন খেতেই ফুরিয়ে গেছে। ভাগ্যিস কাছেই একটা ছোটোখাটো শহর ছিল। ও সেখানে গিয়ে অনেক কষ্টে এক ক্যাম্বিসওয়ালার কাছে চাকরি জোগাড় করলে। মাইনে সামান্যই, কাজও সাধারণ ঝিয়ের, তবে লোকটি ভালো, নিরাপদে থাকতে পারবে এই ভেবে সে ওইখানে কাজ নিলে, অন্য কোনো কাজের চেষ্টা করলেন না। দিন যায়, মাস যায়, আসল কাজের কোনো কিনারা হয় না। উদ্বেল হয়ে ওঠে হলমেহির মন। এই জন্যই
পরের বাড়ি দাসী বৃত্তি করার জন্যই কি সে এত কষ্ট করল? কিন্তু না, সে জানে জীবনের এই কদিনের অভিজ্ঞতাতেই সে শিখেছে যে যাদের কোনো সম্বল নেই তাদের ধৈর্য বা আশা হারালে চলবে না। মাস 6 বাদে যখন বুঝলে যে মনিব তার কাজে খুশি হয়েছেন, তখন সে একদিন তাকে কথাটা খুলে বললে। শুনে এবং পরিচয় লিপি দেখে তিনি তো অবাক। তুমি কি পাগল হয়েছ মা? একে তো সে দুর্ভেদ্য কারাগার, নৌকো ছাড়া সেখানে পৌঁছবার কোনো উপায় নেই, অথচ শাহের হুকুম ওর 100 হাতের মধ্যে কোনো নৌকো গেলে সেই নৌকো এবং মাঝি দুই যাবে। এ অবস্থায় কে তোমাকে নিয়ে যাবে বলো? না না মা, ওসব মতলব ছাড়ো। তাহলে আমি একাই যাব বাবা, শান্ত নিশ্চিন্ত কণ্ঠে উত্তর দেয় হলমেহি। সেদিন থেকে তার কাজ হলো অবসর পেলেই সাঁতার শেখা। মরুর দেশের লোক সে, এতকাল সাঁতার কাটবার কোনো সুযোগই মেলেনি, কিন্তু প্রতিদিন একটু একটু করে সাঁতার কাটতে কাটতে এক সময় সে পাকা সাঁতারু হয়ে গেল। আজকাল সে সাঁতার কাটতে কাটতে পাহাড়ের কাছ অবধি যায়। বাবার কারাকক্ষের জানলাও তার নজরে পড়ে। সে জানলার গরাদের মধ্য দিয়ে এক বৃদ্ধকেও দেখতে পায়। হয়তো তিনিই ওর বাবা, কিন্তু তিনি যে ওর দিকে ফিরেও তাকান না। সম্ভবত অত দূর থেকে তার নজর চলে না। কি করা যায়? কেমন করে ওর কথা তাকে জানাবে সে? অবশেষে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মনিবের কাছ থেকে এক টুকরো ক্যানভিস চেয়ে নিয়ে তাতে বড় বড় করে নিজের নাম ও পরিচয় লিখলে গোটা গোটা হরফে। তারপর সেটা হাতে করেই সাঁতার কেটে চলল পাহাড়ের দিকে। সন্ধ্যের ঝাপসা আলোতে কারাগারের জানলার সামনাসামনি এসে মেলে ধরে সে ক্যানভিসটা। প্রাণপণে চেঁচিয়ে উঠল একবার। অদৃষ্ট সেদিন ওর ওপর বুঝি কিছু সুপ্রসন্ন, তাই হঠাৎ ওপরের বৃদ্ধ বন্দী সেদিনই সেদিকে তাকালেন চোখ তুলে। বড় বড় লাল হরফ ঝাপসা আলোতেও চোখে পড়ে। হাত নেড়ে তিনি জানালেন যে তিনি দেখেছেন সে লেখাটুকু। বৃদ্ধ সারা রাত সেদিন ঘুমোতে পারলেন না, আশা ও আনন্দে। সারা দিন ধরে বিছানার চাদর থেকে সুতো বার করে করে দড়ি পাকালেন, সূক্ষ্ম অথচ মজবুত দড়ি। সেদিন সন্ধে মেয়ে কাছে আসতেই দড়িটা নামিয়ে দিলেন। সেই দড়ির প্রান্তে হলমেহি বেঁধে দিল দুটি উঁকো আর একটি ছোট চিঠি। নেমে এসো, আমি সারা রাত এই পাহাড়ের খাঁজে অপেক্ষা করব। উঁকো দিয়ে ঘষে ঘষে প্রায় সারা রাতের চেষ্টায় একটি গরাদ কাটা গেল। তারই মধ্য দিয়ে বহু কষ্টে গলে বেরোলেন বৃদ্ধ। তারপর সেই কঠিন খাড়া পাহাড়ের গা বেয়ে নেমে আসা, তাও কোনো মতে প্রাণপণ চেষ্টায় নামলেন তিনি। একসময় অবসন্নভাবে এসে মিলিত হলেন মেয়ের সঙ্গে, দীর্ঘ 16 বছর পরে। তপস্যার বুঝি সিদ্ধি মিলল হলমেহির, কিন্তু তখন আর সে মিলন উপভোগ করবার অবসর কোথায়? পূর্বাকাশে সোনালি আলোর আভাস ফুটে উঠেছে যে, এখনই হয়তো সব জানাজানি হয়ে যাবে। দুজনে নেমে পড়লেন জলে, সাঁতার কাটতে শুরু করলেন। কিন্তু বৃদ্ধ সেনাপতি দীর্ঘকাল কারাবাসে ব্যায়ামের অভ্যাস হারিয়েছেন, দুর্বল হয়ে পড়েছে দেহ। তিনি পারবেন কেন ওই তীব্র স্রোত ঠেলে এগিয়ে যেতে? কিছু দূর গিয়েই তার হাত পা এলিয়ে পড়ল। তিনি বললেন, বিদায় দাও মা, আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তোমার দেখা পেয়েছি, আর কোনো দুঃখ নেই, সুখেই মরব। তিনি হাত পা ছেড়ে দিলেন।
কিন্তু হলমেহি কি পারে তাকে ছাড়তে? এই জন্যেই কি এই জন্যেই কি সে এই দীর্ঘকাল তপস্যা করেছে? এমনই অসহায় মৃত্যুর মধ্যে ছেড়ে দিয়ে যাবে বলে সে প্রাণপণে তার বাবার অনড় দেহটাকে টেনে নিয়ে চলল। প্রবল স্রোত পাহাড়ে ঘা খেয়ে আরও দুর্বার হয়ে উঠছে। নিজে নিজের সাঁতার কাটাই দুঃসাধ্য, তার উপর আর একটা দেহ টেনে নিয়ে চলা তো প্রায় অসম্ভব, বিশেষত ওইটুকু এক বালিকার পক্ষে। কিন্তু হলমেহি সেই অসম্ভবই সম্ভব করল। কোনো মতে এইটুকু যেতে পারলেই নিরাপদ। ওপারে তার মনিবের থাকবার কথা ঘোড়া নিয়ে। পারবে না এইটুকু যেতে? হে ভগবান! এইটুকু এলো, আসতে পারলে কোনো মতে প্রাণপণে, শুধু মনের জোরে। কিন্তু এপারের কাছাকাছি আসতেই তাদের যারা টেনে তুললে তারা ওর মনিবের লোক নয়, সরকারি পুলিশ। ইতিমধ্যেই ওদের পালাবার খবর পৌঁছেছিল কর্তাদের কানে। তাদের লোক নিঃশব্দে এসে ওত পেতে বসেছিল। হলমেহির মনিবকেও ধরেছে তারা। এখন এদের ধরে চালান করলে সোজা বসরায় সুবেদারের কাছে। তিনি হুকুম করলেন মৃত্যু, বাপ মেয়ে দুজনকারী। হলমেহি তাতে দুঃখ নেই, বাবার দেখা পেয়েছে সে, আর একসঙ্গেই মরছে তো ভয় কি? সুদূরচর এই তপস্যা কোনো কাজেই লাগলো না শেষ পর্যন্ত। শুধু পিতৃভক্তির ইতিহাসে আর একটি নাম স্বর্ণাক্ষরে যোজিত হলো মাত্র।